যে ঘটনাগুলো ঘটেছে এবং স্পেসিফিক্যালি একদম ম্যাচের শেষ বাঁশির আগে, সেটা আসলে ম্যাচের মোমেন্ট অফ ম্যাডনেস বললে ভুল হবে না। কারণ রেফারিকে অনেকভাবেই প্রেশারাইজ করার চেষ্টা করা হয়েছে রিয়াল মাদ্রিদ থেকে বিভিন্ন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, এবং স্পেসিফিক্যালি রাউল আসেন্সিওর ওই যেই সিদ্ধান্তটা, তখন কিন্তু যদি ওটা টিকে যেত সেটা হলে তো হয়তো ম্যাচটা ওখানে শেষ হয়ে যেত। কিন্তু হি ওয়াজ ভেরি কি বলবো কনফিডেন্ট যে ওটা হয়নি, এবং সেটাই দেখা গেল সেটা আসলে পেনাল্টি সিদ্ধান্ত ঠিক ছিল না। মানে আলটিমেটলি আপনি দেখেন ভিআরে যখন যে ডিসিশনটা চেঞ্জ হলো, এরপরও কিন্তু হচ্ছে রিয়াল মাদ্রিদের ফ্যান যারা, তারা কিন্তু রেফারির উপর ওই চাপটাই দিচ্ছিল, তুমি তো হচ্ছে অলমোস্ট একটা ভুল ডিসিশন তুমি দিয়েই দিতে, সেই জিনিসটা হয়নি। ওই চাপে ফেলা রিয়াল মাদ্রিদ টিভি সেটা তারা সবসময় করে থাকে। এরপর যত কিছু আসলে হলো, এই ম্যাচটা কন্টিনিউ করা কিন্তু এত সহজ ছিল না। এবং 120 মিনিটে যে জিনিসটা হয়েছিল, মাঠে বস্তু নিক্ষেপ এবং আগ্রাসী আচরণের জন্য রুডিগারের লাল কার্ড দেখা। রুডিগারকে 111 মিনিটের সময় তুলে নেওয়া হলো, তিনি আলটিমেটলি আর দৌড়াতে পারছিলেন না। তো রুডিগার হচ্ছে আপনার সাইড বেঞ্চে থেকে ওই কিলিয়ান এমবাপ্পের ফ্রি কিক থেকেই তো ফ্রি কিকটা কেন দেয়া হলো না, এই নিয়েই তো আলটিমেটলি আপনার কাহিনী শুরু। এরপর দেখেন 120 মিনিটে সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হলো, মাঠে এসে অঙ্গভঙ্গির জন্য লুকাস ভাস্কেসও রেড কার্ড দেখলেন, এবং ম্যাচ শেষে আগ্রাসী ভঙ্গিতে রেফারির সাথে কথা বলার জন্য জুড বেলিংহাম তিনিও রেড কার্ড দেখেছেন। 3টা রেড কার্ড হয়েছে। দেখুন, কিলিয়ান এমবাপ্পে ফ্রি কিক থেকে একটা গোল দিয়েছে ম্যাচের একেবারে শেষ দিককার সময়। রিয়াল মাদ্রিদ ওই ফ্রি কিকটা তারা দাবি করছিল, হ্যাঁ রেফারি যখন সেই সিদ্ধান্তটা দেন নাই, তখনই কিন্তু রিয়াল মাদ্রিদ মানে তারা অনুধাবন করতে পেরেছে আলটিমেটলি তাদের এই ম্যাচে আর ফেরা হবে না, যে এই প্রত্যাবর্তনটা রিয়াল মাদ্রিদ সবসময় করে। আপনি তো ম্যাচের লিডটাও নিয়েছিলেন, ম্যাচের মানে রেগুলার 90 মিনিটসের কিছু সময় আগে আপনি পুরো ম্যাচটাই আলটিমেটলি হাত থেকে আপনার ফসকে গেল। রুডিগার আইস ব্যাগ ছুঁড়েছিলেন রেফারি বুর্গোসের দিকে। একটা ছোট কথা বললে ভুল হবে না এই ক্ষেত্রে, কারণ রিয়াল মাদ্রিদ জানে যে বার্সেলোনার যাত্রা তারা ভঙ্গ করতে পারবে না। তারা সর্বোচ্চ কি করতে পারে সেটা হচ্ছে নার্ভটা লুজ করিয়ে পরবর্তী লা লিগার ম্যাচ যেগুলো রয়েছে সেটার জন্য যদি কোনো ক্ষতি বলা ঠিক হবে না, তাদেরকে একটু ব্যাকফুটে ফেলে দাও। আই থিঙ্ক সেরকম একটা চেষ্টাই আসলে রুডিগার করেছেন। রুডিগারের যে রাগ মানে দেখানোটা, সেটা আমার কাছে একদম জাস্টিফাই, কোনোভাবেই কেউই আটকে রাখতে পারছিলেন না, এবং মনে হচ্ছিল যে রুডিগারকে ছেড়ে দিলে তিনি একদম তেড়ে যেতেন এবং খুবই ক্ষতিকর কিছু একটা করে ফেলতে পারতেন, এরকম মনেই হচ্ছিল, যেটা আসলে তার করা সাজে না। তিনি আইস প্যাক নিয়ে বসে আছেন, তার ইমোশনস অবশ্যই চ্যানেল করতে পারেন তিনি, সেটা করার অনেক ধরন আছে। তিনি যেভাবে একটা যে বস্তু ছুঁড়ে মেরেছেন, সেটা আইস প্যাক ছিল, সেটা কারো গায়ে সেটা কিন্তু ভালো কোনো লক্ষণ হতো না। ভাস্কেজও পর্যন্ত মাঠে চলে গেছেন ম্যাচটা কিল করার জন্য। সো ইট ওয়াজ ভেরি আগলি সিনস। এখন হয়তো রুডিগার বড় একটা সময় ম্যাচের শাস্তি নিষেধাজ্ঞা পেতে পারেন, দেখা যাবে। রেফারি হচ্ছে তার যে ম্যাচ রিপোর্ট, ম্যাচের পর যে রিপোর্ট, সেই রিপোর্টে তিনি ডিরেক্টলি লিখেছেন 2 ব্যাগ আইস ব্যাগ তার ওপর ছোড়া হয়েছিল, এবং একই সাথে রুডিগারের হচ্ছে মুখের ভাষায় যা তা রকমের কথাবার্তা বলেছেন। ইনফ্যাক্ট টানেলে যখন হচ্ছে জুড বেলিংহাম ফেরেন, তিনিও আসলে রেফারিকে গালিগালাজ করেছেন আক্রোশ থেকে, কারণ জুড বেলিংহাম ওয়াজ ফ্যান্টাস্টিক সেকেন্ড হাফে। তিনি নিজেকে আলটিমেটলি কন্ট্রোল করতে পারেন নাই, যেহেতু তার দল হেরেছে, এবং তার দাবি সব 50-50 ডিসিশনস নাকি গেছে বার্সেলোনার ফেভারে। এই নিয়েই আসলে ঘটনাগুলো হয়েছে। এখন দেখা যাক শাস্তিটা কতদিন হয়। ধারণা তো করা হচ্ছে রুডিগার মনে একটা বড় শাস্তি পেতে পারেন, রুডিগার একটা বড় শাস্তি পাবেন, সেটা মাস ব্যাপী হতে পারে। এটা নিয়ে এখনো কোনো অফিসিয়াল ক্লারিফিকেশন আসেনি, তবে ঘটনাটা এতটাই সিরিয়াস যে রুডিগার আসলে ম্যাচ ধরে হয়তো তাকে শাস্তি দেওয়া হবে না, RFEF থেকে হয়তো বড় কোনো শাস্তি তাকে দেওয়া হতে পারে। তবে এখনো ঘটনা হচ্ছে লা লিগার একটা হিসাব কেতাব বাকি রয়েছে, কোপা দেল রের হিসাব শেষ, লা লিগার হিসাব বাকি রয়েছে রিয়াল মাদ্রিদের জন্য, বার্সেলোনার জন্য। বার্সেলোনা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ডিফারেন্স 4-11 মে আরেকবার এই সিজনে চতুর্থবারের মতো আরেকটা এল ক্লাসিকো হচ্ছে। সেখানে হয়তো ঘটনা ডিসাইডেড হয়ে যেতে পারে, এর আগেও হতে পারে, পরেও হতে পারে। তবে বার্সেলোনার জন্য মাঝখানে একটা বড় অ্যাসাইনমেন্ট রয়েছে, ইন্টার মিলানের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচ, এবং সেটা এই সপ্তাহে একবার, পরের সপ্তাহে আরেকটা ফিরতি লেগ, মাঝখানে ভায়াদোলিদের সাথে ম্যাচ, তারপরে ইন্টারের ম্যাচটা খেলার পর রিয়াল মাদ্রিদের সঙ্গে ম্যাচ, এসপানিওলের সঙ্গে একটা ডার্বি। দেখেন এই সবকিছু হচ্ছে বার্সেলোনার যে মাঝখানে দুটা ইন্টার মিলানের সাথে ম্যাচ পড়ে গেছে। আপনি যদি লা লিগার হিসেবে আসেন, বার্সেলোনা তো হচ্ছে আপনার লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ দুটার রেসেই বার্সেলোনা বেশ ভালোভাবে আছে। 11ই মে যে ম্যাচ, আমার মনে হয় কি এই সিজনে 3টা এল ক্লাসিকো হলো, 3টা এল ক্লাসিকোতেই রিয়াল মাদ্রিদকে আলটিমেটলি নাকানি চুবানি খাইয়েছে বার্সেলোনা। মানে 3টে এল ক্লাসিকোতে 12 গোল হজম করা, 4-0, 5-2, 3-2। আমার মনে হয় বার্সেলোনা মানে টপ অফ দ্য ফেভারিট হিসেবে সে 11 তারিখে ম্যাচটা শুরু করবে, যদি না বার্সেলোনার এর আগের যে ম্যাচগুলো রয়েছে, মানে ইন্টার মিলানের সাথে এর আগে আপনার ম্যাচ খেলতে হচ্ছে, তখন যদি ওই মোমেন্টটা যদি ব্রেকডাউন না করে। আর রিয়াল মাদ্রিদের তো এখন একটাই রাস্তা খোলা, এবং রিয়াল মাদ্রিদের যে রাস্তা, সেই রাস্তাটা হচ্ছে লা লিগার রাস্তা। লা লিগায় তারা 4 পয়েন্টে পিছিয়ে রয়েছে বার্সেলোনা থেকে, এবং রিয়াল মাদ্রিদের সামনে যে ম্যাচগুলো, সেল্তা ভিগোর সাথে তাদের ম্যাচ রয়েছে,
বার্সেলোনার সাথে 11ই মের ম্যাচ। এর আগে রিয়াল মাদ্রিদ চাইবে না সেল্তা ভিগোর কাছে তারা পয়েন্ট হারাক এবং বার্সেলোনার সাথে ম্যাচে বার্সেলোনার মাঠে যে যদি রিয়াল মাদ্রিদ কিছু করতে পারে, এবং তবে তা এক প্রকার মানে অসম্ভবের মতোই হয়ে গেছে এই সিজনে রিয়াল মাদ্রিদের বার্সেলোনাকে হারানো। মানে ওই লামিন ইয়ামাল ম্যাচের পরও আমি একটা প্রেস কনফারেন্সে একটা জিনিস শুনছিলাম যে আমরা 1 গোল খাই 2 গোল খাই, রিয়াল মাদ্রিদের কাছে আমরা হারবো না, এবং এই সিজনে এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এক্স্যাক্টলি, এবং বার্সেলোনা রিয়াল মাদ্রিদের নাম্বার যেভাবে ওন করে রেখেছে সেটা 11 মে দেখা যাবে যে সেই গল্পটা চতুর্থ এল ক্লাসিকোতে কিরকম হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.